প্রিয় শিক্ষার্থী, আশা করছি ভালো আছো। তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের মাঝি কবিতা থেকে আজকে আমরা পড়ব। এবং আজকে মূলত আমরা মাঝি কবিতার 120 পেজে 120 পাতায় যেটি রয়েছে কবিতা বুঝি এবং কবিতা লিখি সেটি নিয়ে আলোচনা করব। এবং তোমরা এই সব টিউটোরিয়াল একসাথে পাবে আমাদের নতুন একটি চ্যানেল শখ পূরণ করি, এই নতুন ইউটিউব চ্যানেলটিতে তোমরা সার্চ করলে সেটি পাবে। এবং এইখানে তোমাদের বইয়ের সকল শ্রেণীর সকল বইয়ের যে বিষয়গুলো তোমাদের লিখতে হয় সেই জিনিসগুলো সুন্দর করে করে দেওয়া থাকে। আশা করছি এই চ্যানেলটিকে থেকে তোমরা উপকৃত হতে পারবে। আমরা আগের টিউটোরিয়ালে মূলত এই কবিতাটি আলোচনা করে দিয়েছি সুন্দর করে, সেটি তোমরা দেখে না থাকো তাহলে সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। আজকে মূলত আমরা এই যে কবিতা বুঝি, তোমাদের বইয়ের 120 পৃষ্ঠা কবিতা বুঝি এবং বুঝে লিখি, এই জিনিসটা নিয়ে আলোচনা করব। এই দুটো অংশ থাকবে 120 পৃষ্ঠায় যেটা রয়েছে। তাহলে কবিতা বুঝি অর্থাৎ এই যে মাঝি কবিতাটিতে লিখছে রবীন্দ্রনাথ ঠাকুর, এই কবিতাটি তোমরা পড়লা, এখন পড়ে কতটুকু তোমরা বুঝতে পেরেছো? কারণ বোঝাটা হচ্ছে আমাদের মূল কথা। তার জন্য তোমাদের কি করতে হবে? দলে ভাগ হয়ে যেতে হবে এবং দলে ভাগ হয়ে কবিতায় কি বলা হয়েছে সেগুলো আলোচনা করে বোঝার চেষ্টা করতে হবে। কোন দল কেমন বুঝেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করতে হবে। এই জন্য আগেই দলে আলোচনা করে অনেকগুলো প্রশ্ন কাগজে লিখে রাখতে হবে। এখন কোন ধরনের প্রশ্ন তোমরা তৈরি করবে তার একটা নমুনা আমরা দেখিয়ে দেব। আর পরের যে অংশটি রয়েছে বুঝে লিখি, এখানে মাঝি কবিতাটি পড়ে তোমরা প্রশ্ন করে দলে দলে প্রশ্ন করে কি বুঝলা সেটির একটা সারাংশ তোমরা এখানে লিখে রাখতে হবে। এটি মূলত বুঝি লিখি মানে এখানে লেখার দক্ষতা, আর কবিতা বুঝি এই অংশে মূলত তোমাকে যেহেতু প্রশ্ন করতে হবে, বলা এবং শোনার দক্ষতা, প্রশ্নটা করার দক্ষতা, সেটা প্রশ্নটা তোমাকে বলতে হবে, আবার তোমাকে শুনতে হবে, শুনে তোমাকে অ্যান্সার করতে হবে। এই যে শোনা এবং বলার দক্ষতা সেটি কিন্তু এখান থেকে তৈরি হবে তোমাদের। তাহলে আমরা কবিতা বুঝি অংশে 120 পৃষ্ঠায় যেটা রয়েছে সেখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য আমরা রেখেছি। তোমরা এটি নমুনা হিসেবে ব্যবহার করতে পারো, আর তোমার যে আইডিয়া আছে সেগুলো তুমি সংযোজন করতে পারো। প্রথমে যে প্রশ্নটি দেওয়া হয়েছে যে মাঝি কবিতার লেখক কে, এটি আমাদের প্রথম প্রশ্ন হতে পারে, যে লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি আরও অনেক ধরনের প্রশ্ন করতে পারো। মাঝি কবিতায় কবির কোথায় যেতে ইচ্ছে করছে? এটা হচ্ছে নদীর ওপারে যেতে ইচ্ছে করছে। কেন? নদীর ওপারে কি আছে? নদীর ওপারে বাঁশের খুঁটির সঙ্গে ডিঙ্গি নৌকাগুলো সারিবদ্ধভাবে বাঁধা আছে। কিষানেরা লাঙ্গল কাঁধে নদী পার হয়, জেলে নদীতে জাল টেনে মাছ ধরে, গরু মহিষ, গরু বানানটা কিন্তু এখন গয়কারে গো হবে, ঠিক আছে? গরু মহিষ সাঁতরে নিয়ে নদী পার হয় রাখাল। নদীর ওপারে দিনের বেলায় মানুষের কোলাহল থাকলেও রাতের বেলায় শেয়াল ডাকে ঝাউ ঘেরা ডাঙায়। কবি শুনেছেন সেই ঝাউডাঙ্গার ভিতরে জলাভূমি রয়েছে, সেখানে চকাচকির পাখির আসর বসে। সবই কিন্তু কবির কল্পনা। হয়তো এক সময় থাকতেও পারে, কারণ কল্পনাটা মানুষের চিন্তার থেকে আসে। সেখানকার সরবনে মানে যে নলখাগড়ার বন আছে সেখানে নাকি মানিকজোড়া পাখি বাসা রয়েছে, আর কাদায় লেপ্টে রয়েছে কি কাদা খোঁচা পাখির বিচরণের চিহ্ন, মানে চলাফেরার চিহ্ন। সন্ধে বেলায় ঘরের ছাদের উপর দাঁড়িয়ে কবি খেয়াল করছেন, কি করছেন? নদীর ওপারে সাদা কাশের বন, সেখানে জ্যোৎস্না ছড়িয়ে পড়ে। এই ধরনের অনেক কিছুই কারণেই তিনি নদীর ওপারে যেতে চান। কিষানেরা কিভাবে নদী পার হয়ে যায় এই প্রশ্ন আমরা করতে পারি। এটা হচ্ছে লাঙ্গল কাঁধে ফেলে নদী পার হয়ে যায়। রাখাল ছেলে কিভাবে নদী পার হয়? রাখাল ছেলে গরু মহিষ সাঁতরে নিয়ে নদী পার হয়। কখন নদী থেকে সবাই ঘরে ফেরে? যখন সন্ধ্যা হয়, সবাই নদী থেকে ঘরে ফেরে। শেয়ালগুলো কখন কোথায় ডেকে ওঠে? শেয়ালগুলো রাত দুপুরে মানে গভীর রাতে ঝাউডাঙ্গার মধ্যে ডেকে ওঠে। তাহলে এখানে 7 নম্বর প্রশ্ন আলোচনা করে দিলাম। এরপর প্রশ্ন 8, কবি বড় হয়ে কি হতে চায়? কেন হতে চায়? কবি বড় হয়ে মাঝি হতে চায়। আর তা হতে পারলে কবি সারাবেলা এপার ওপার কেন হতে চায়? এপার ওপার যেতে পারবে, তার নৌকা পারাপারের দৃশ্য দেখবে স্নানরত ছেলেমেয়েরা। মাছ বিক্রি করে কবি দুপুরবেলায় ঘরে ফিরে মায়ের কাছে খাবার চাইবে, তাই না? সে সন্ধেবেলায় কবি ঠিকঠাক মতো ঘরে ফিরবেন। কবি সবসময় মায়ের পাশেই থাকতে চাচ্ছেন, বাবার মতো কখনো বিদেশ বিভুঁই পাড়ি দিবে না। তাই মা যদি হয় রাজি, তাহলে সে বড় হয়ে খেয়াঘাটির মাঝি হতে চায়। এটা কবি মনের কল্পনা। চকাচকি পাখি কখন আসে? বর্ষা শেষ হলে। ওখানে বলছে
বর্ষা হলে গত, তাই না? কবিতায় আছে বর্ষা হলে গত, তাহলে বর্ষার শেষ হলে চকাচকি পাখি আসে। নদীর ওপারে ঘন হয়ে কি জন্মেছে? ঘন হয়ে স্বর বা নলখাগড়া জন্মেছে। ছোট ছোট প্রশ্ন করতে হবে দলভিত্তিক। মানিকজোড়া পাকের মধ্যে কি আঁকে? মানিকজোড়া পাকের মধ্যে পায়ের চিহ্ন। কবি কোথায় দাঁড়িয়ে নদীর অপরূপ দৃশ্য দেখেছেন? ছাদের কোণে দাঁড়িয়ে নদীর অপরূপ দৃশ্য দেখেছেন। 12 নম্বর পর্যন্ত আলোচনা করা হলো। 13 নম্বরের প্রশ্ন, মাঝি কবিতায় চাঁদের আলো কোথায় লুটিয়ে পড়ছে? এখানে কিন্তু আছে যে সাদা কাশবনে লুটিয়ে পড়ছে। কবি নৌকা বেয়ে কখন বাড়ি ফিরবেন? সূর্য মাথার উপরে থাকবে, অর্থাৎ দুপুর হবে, তখন কবি নৌকা বেয়ে বাড়ি ফিরবেন। তখন তো খিদে লাগবে তার, তখন নৌকা বেয়ে বেয়ে বাড়ি ফিরে আসবে। 15 নম্বর, এই কবিতায় কোন বিষয়টি প্রধান হয়ে ফুটে উঠেছে? এই কবিতায় গ্রাম বাংলার মনোমুগ্ধকর ছবি। শুরুতে আমি বলছি যে এই কবিতাটি কিন্তু কবির প্রকৃতি প্রেম, যেটা স্বদেশ প্রেম, যেটা সেটা দেশের প্রতি যে ভালো লাগা, প্রকৃতির প্রতি তার যে প্রেম, সেটি ফুটে উঠেছে। কবির অন্তরে ইচ্ছে ফুটে উঠেছে। এই কবিতায় কবির সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রতি প্রকাশিত হয়েছে? তার মায়ের প্রতি, এবং মাতৃভূমির প্রতি প্রকাশিত হয়েছে। এভাবে আমরা অনেকগুলো প্রশ্ন করতে পারি। এরপরে আরেকটি অংশ যে রয়েছে 120 পৃষ্ঠাতেই রয়েছে, বুঝে লিখি। এখানে লেখার দক্ষতার কথা বলা হয়েছে, অর্থাৎ তুমি যে এই কবিতাটি পড়েছো, তোমার বন্ধুদের সাথে দলভিত্তিক প্রশ্ন করে আলোচনা করেছো, এখন তুমি এটি লিখতে পারো কিনা সেটি দক্ষতা যাচাই করার জন্য মাঝি কবিতাটি পড়ে যা বুঝলে সেটি নিজের ভাষায় লেখো। আমরা এখানে তোমাদের একটু নমুনা লিখে দেওয়ার চেষ্টা করেছি। মাঝি কবিতায় মা ও মাতৃভূমির প্রতি কবির গভীর মমতা ও ভালোবাসার চিত্র ফুটে উঠেছে। কবি মন নদীর ওপারে যেতে বেকুল, যেখানে নদীর ধারে বাধা, বাধা বানান কি? বতের চন্দ্রবিন্দু দিতে হবে। বাধা রয়েছে সারি সারি নৌকাগুলো, কিষানেরা লাঙল কাঁধে কাঁধে ফেলে নৌকা পার হয়। রাখাল ছেলে গরু, গরু আমরা বলি, কিন্তু কবিতায় কিন্তু উচ্চারণটা করছে গরু। সাঁতরে নিয়ে নদী পার হয়। সন্ধ্যাবেলায় কবি মনে ভেসে ওঠে উপরের ঝাউডাঙ্গায় শেয়ালের হাঁক ডাক, শেয়াল যে ডাকতেছে চিৎকার করে করে। প্রকৃতির এমন অপরূপ দৃশ্য দেখে কবি মন তীব্র ইচ্ছে জাগে সে খেয়াঘাটের মাঝি হবে। মাঝি হওয়ার স্বপ্ন তার। মাঝি হলে সে কি কেন মাঝি হতে চায়? প্রশ্নটা কিন্তু করা হয়েছে। মাঝি হলে সে সকাল বিকাল কি করতে পারবে? নদীতে খেয়া পারাপার করতে পারবে। তখন স্নানরত ছেলেমেয়েরা তাকে দেখবে, কত ভালো লাগবে তার, তাই না? দুপুরবেলা সে বাড়ি ফিরে যখন তার খিদে লাগবে, সূর্য যখন মাথার উপর উঠবে, তখন প্রচণ্ড খিদে লাগবে তার। খিদে লাগলে মাকে এসে বলবে, মা আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে। বাড়ি ফিরে মায়ের কোলে পরম আদরে খাবার খাবে। সেই জন্য সে মাঝি হতে চায়। সন্ধ্যায় আবার সে নৌকা পারাপারে চলে যাবে, এবং যখন একটু রাত হবে, সন্ধে হলেই কবি আবার কিন্তু ফিরে আসবে। কবি বলছে তার ইচ্ছে সে তার বাবার মতো বিদেশে কোনো কাজে যাবে না, বরং সে তার মায়ের কাছে থাকবে, মায়ের পাশে থাকবে, এবং সে মায়ের আঁচলেই থাকতে চায়। এই কবিতায় মূলত কবির যে মায়ের প্রতি তার যে অগাধ ভালোবাসা, স্নেহ, মায়ের প্রতি তার যে টান, এবং প্রকৃতির প্রতি তার যে প্রকৃতি প্রেম, যেটাকে আমরা বলছি, সেই বিষয়গুলো কিন্তু ফুটে উঠেছে। সেজন্য সব মিলিয়ে কবি মনের একটি স্বপ্ন, সে খেয়াঘাটের মাঝি হতে চায়। এভাবে তুমি তোমার লেখনীর মধ্য দিয়ে তুমি কবিতাটি বুঝে এখানে লিখতে পারো। তো আজকের এই টিউটোরিয়ালটিতে মূলত আমরা 120 পৃষ্ঠায় তোমাদের জন্য যে কবিতা বুঝে লিখি, এই যে অংশটুকু, এটুকু আমরা আলোচনা করে দিলাম। আশা করছি পরের ক্লাসে তোমাদের বাকি যে দুটো অংশ আছে সে দুটো নিয়ে আমরা আলোচনা করব। সবার জন্য শুভকামনা।